আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। তো এটার হেডিংস থেকে আমরা বুঝতে পারতেছি যে এই চ্যাপ্টারে কি নিয়ে আলোচনা হতে যাচ্ছে। জীবকোষ এবং টিস্যু নিয়ে আলোচনা হতে যাচ্ছে, আমরা এক লাইনে বলতে পারি। এর পাশাপাশি হচ্ছে এখানে লেখা আছে যে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি শিখতে পারবো। বলা আছে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা শিখতে পারবো। আমরা হচ্ছে বেসিক্যালি প্রথমে শিখতে পারবো যে উদ্ভিদ এবং প্রাণী কোষে কি কি থাকে সেগুলো শিখতে পারবো। তারপর হচ্ছে এই দুটা পার্থক্য শিখতে পারবো। তারপর বিভিন্ন ধরনের পেশি সম্পর্কে জানতে পারবো, টিস্যু সম্পর্কে জানতে পারবো। তারপর হচ্ছে আহ এই যে তো বিষয়, হ্যাঁ এইগুলাই বিভিন্ন কিছু অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে একটু বেসিক ধারণা পাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে এখানে মানে আলোচ্য বিষয়। তো 2.1 এ যেগুলো বলা আছে সেটা হলো জীবকোষ। এখানে জীবকোষ সম্পর্কে কিছু মৌলিক ধারণা দেয়া আছে। আমরা আমাদের প্রথম চ্যাপ্টার কভারের সময় কিছু বিষয় পড়েছি, যেমন প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ। আরেকটা পড়েছিলাম যে ইউক্যারিওটিক সেল বা সুকেন্দ্রিক কোষ। তো এখানে আরেকটু ভালোভাবে দেখব। তবে এটা দেখার জন্য আমাদেরকে আরেকটা বিষয়ের ধারণা প্রয়োজন, সেটা হলো যে নিউক্লিয়াস কি। কারণ হচ্ছে এই যে সুকেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক সেল, এই দুইটা জিনিসই কিন্তু নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে করা হয়েছে। তো নিউক্লিয়াসের গঠনটা যদি আমরা এক্স্যাক্টলি না জানি, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা বুঝতে পারবো না যে আসলে হচ্ছে এটা কি হইতেছে এখানে। এই জিনিস আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো না। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই পার্থক্যটা বোঝার আগে আমরা হচ্ছে নিউক্লিয়াসের গঠনটা শিখবো। আচ্ছা, আমরা প্রথমে জীবকোষ বা এই রিলেটেড আলোচনা একটু জেনে নিই আর কি। জীবকোষ হচ্ছে জীবদেহের গাঠনিক একক। তো হচ্ছে এখানে আর কিছু কথা বলা আছে, কোন বিজ্ঞানীরা কিভাবে নামকরণ করেছেন বা হচ্ছে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। জীবকোষের বিভিন্ন প্রকারভেদ আছে। একবার হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ। তারপর হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এটা গেল নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেহকোষ, ইংলিশে বলা অটোজোম। আম তারপর একটা হচ্ছে জনন কোষ। অটোজোমকে আবার বলা হচ্ছে সোমাটিক সেল। একই, সমস্যা নেই। দেহকোষ বা সোমাটিক সেল, আর একটা জনন কোষ বা গ্যামেটিক সেল। আর ক্লাসিফিকেশন আছে? না, আর ক্লাসিফিকেশন নাই এখানে। তো এগুলো সম্পর্কে, এটার সাথে হচ্ছে আমাদের ওই নিউক্লিয়াসের গঠনের কোনো কাহিনী নাই। তো আমরা এটা সমস্যা নিয়ে আলোচনা করতে পারি, এখন কিন্তু আমরা পরে আলোচনা করবো একত্রে। আমরা নিউক্লিয়াসের গঠনটা একটু দেখে নিই। আচ্ছা, নিউক্লিয়াসের গঠনটা দেখার আগে নিউক্লিয়াস জিনিসটা কোন জায়গা থেকে আসতেছে বা কি জিনিসটা সেটা একটু বলি আগে। উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গাণু তাদের সম্পর্কে আর কি। আচ্ছা, আমরা যদি সিরিয়ালি বলি তাহলে মনে ভালো হয়, তাই না? আপনাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা আলোচনা করি, সেটা বেটার হবে। নাহলে দেখা যাবে যে গোঁজামিল লেগে যাবে। মানে এটাও তো একটা অনেক চিন্তা ভাবনা করে তো এভাবে সাজাইছে, তাই না? আচ্ছা, আমরা এইভাবে যেভাবে এখন যেভাবে আছে সেভাবে আমরা পড়ি। আচ্ছা, কোষের প্রকারভেদ তো হচ্ছে আমরা প্রাকৃতিক কোষ বা আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, এটা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত না। নিউক্লিয়াস সুগঠিত না মানে হচ্ছে এর অর্থ হলো যে এরকম। আচ্ছা, এর অর্থ হলো এরকম, আপনার হচ্ছে মনে করেন এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। সরি, এটা তো হলো না। কি নিউক্লিয়াস থাকতে ভাই রে ভাই। নিউক্লিয়াস, এটা মনে করেন নিউক্লিয়াস, তো এটার ভিতরে হচ্ছে আপনার মনে করেন এটা ক্রোমাটিন তন্তু তন্তু তারপর হচ্ছে এটা নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন, এটা ধরে নেন। তারপরে এটা আছে নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, এটা হচ্ছে একটা সুকেন্দ্রিক নিউক্লিয়াস। ঠিক আছে, মানে এটা মানে কে বলে, সরি, সুগঠিত নিউক্লিয়াস এটা। ঠিক আছে, সুগঠিত নিউক্লিয়াসে কি কি থাকবে আপনার হচ্ছে একটা মানে নিউক্লিয়ার যেই কম্পোনেন্ট গুলো যেগুলো আছে, মানে ক্রোমাটিন বস্তু, নিউক্লিওলাস, তারপর নিউক্লিওপ্লাজম,
এইগুলো হচ্ছে উপাদান এটা, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে একটা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকবে, মানে একটা প্যাকেজ আকারে থাকবে একটা জায়গায়। এটা হলো সুগঠিত নিউক্লিয়াস। আর এটা এরকম, যদি এরকম নিউক্লিয়াস যে যে কোষগুলোতে পাবো সেটাকে আমরা বলবো প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, ঠিক আছে। যেসব কোষগুলোতে পাবো সেই সুকেন্দ্রিক কোষ বলবো। আমরা হচ্ছে প্রথম চ্যাপ্টার আলোচনা করেছিলাম এটা। তো হচ্ছে এই যে আমাদের মনের রাজ্য ব্যতীত বাকি যে রাজ্যগুলো আছে সবগুলো কিন্তু সুকেন্দ্রিক কোষ, ঠিক আছে। তো নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আছে তারা আবৃত থাকে, মানে নিউক্লিয়ার যে কম্পোনেন্ট গুলো যা আছে এগুলা। আর যদি নিউক্লিয়ার ঝিল্লিতে আবৃত না থাকে এটাকে বলে মানে আদি নিউক্লিয়াস বা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ বলা হয় এটাকে। এসব কোষ হচ্ছে আপনার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকে না। এগুলো হচ্ছে একদম মানে প্রিমিটিভ, একদম মানে যে আদি, একদম ইনিশিয়াল স্টেজে যে প্রাণীগুলো আছে তাদের মধ্যে হচ্ছে এই ধরনের স্ট্রাকচার দেখা যায়, আদি কোষ টাইপের, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে নীলাভ সবুজ শৈবাল, ওই যে আরো পড়ছিলাম না নস্টক, এগুলো আর কি, ঠিক আছে। বিভিন্ন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এই যে এগুলোর মধ্যে হচ্ছে আদি কোষ দেখা যায়। আর এগুলা বাদে মানে মনের রাজ্য ব্যতীত বাকি যে রাজ্যগুলো আছে, বাকি যে চারটা রাজ্য ছিল, চারটা রাজ্যই কিন্তু প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ দ্বারা গঠিত, মানে সুকেন্দ্রিক কোষ। কারণ এই কোষগুলোর মধ্যে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত ছিল। সুগঠিত মানে হচ্ছে সবগুলো কম্পোনেন্ট হচ্ছে তার নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে আবৃত থাকবে। ব্যাকটেরিয়ার মধ্যে কি হয়, ব্যাকটেরিয়া মনে করেন যে এটা একটা ব্যাকটেরিয়া সেল, ধরে নেন একটা ব্যাকটেরিয়া সেল, যেটার মধ্যে হচ্ছে এর রাইবোজোম এগুলো আছে ধরে নেন, তার ডিএনএটা এইভাবে ছড়ানো ছিটানো থাকে। ডিএনএ হচ্ছে এখানে ক্রোমাটিন বস্তু বলতেছেন যেটা, এটার মধ্যে কিন্তু ডিএনএ আছে, ঠিক আছে। তো হচ্ছে এটা যে ডিএনএটা এটা হচ্ছে এরকম ভাবে ছড়ানো থাকবে। আবার মনে করেন যে এরকম বৃত্তাকারে আবার একটা ডিএনএ থাকে, এটাকে বলে প্লাজমিড বলে, এটা ব্যাকটেরিয়ার মধ্যে যেটা থাকে আর কি। তো এরকম আর কি, এভাবে থাকে। এটা কিন্তু কোনো সাজানো গোছানো এরকম না, ঠিক আছে। এটা কিন্তু একটা কোষের একটা একটা অর্গানেল টাইপ বলা চলে, মানে একটা পার্ট। মনে করেন এটা পুরোটা হচ্ছে কোষ, পুরোটা হচ্ছে একটা প্রাণী কোষ। এটার ভিতরে মনে করেন যে এক পাশে দিয়ে আরেকটা, আর মনে করেন এটা হচ্ছে প্লাস্টিড, এটা হচ্ছে এই সেই হ্যান ত্যান বিভিন্ন অর্গান আছে, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে আপনার রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। মানে আমি তো হাঁকতেছি জাস্ট নামের মাত্র আর কি। এরকম ভাবে থাকে। এটা নিউক্লিয়াস হচ্ছে একটা পার্ট জাস্ট, কিন্তু এখানে মানে এটার ভিতরে হচ্ছে ডিএনএটা থাকে সাজানো গোছানো, কিন্তু হচ্ছে যেগুলো আদি কোষ সেগুলোর মধ্যে নিউক্লিয়াস এভাবে থাকে না। এর মধ্যে হচ্ছে নিউক্লিয়াস যে কম্পোনেন্ট গুলো যা আছে এরকম ছড়ানো ছিটানো থাকে এরকম, ঠিক আছে। তো এটার নাম কি, এটার নাম হচ্ছে আদি কোষ। এটার নাম কি, এটার নাম প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, ঠিক আছে। প্রকৃত কোষ ও সুকেন্দ্রিক কোষ। তো হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, গঠনের উপর ভিত্তি করে হচ্ছে দুই ভাগে ভাগ করা আছে, একটা আদি কোষ বা প্রাকৃতিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। এদের মধ্যে কি কি আছে, এই যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এদের, আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়। নিউক্লিয়াস কোনো পর্দায় আবৃত থাকে না, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে মানে কি বলে নীলাভ শৈবাল, ব্যাকটেরিয়া এগুলা। এখানে আরো কিছু বিষয় আছে এদের মধ্যে হচ্ছে, মানে যে আপনার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই ধরনের কোনো অর্গানেল থাকে না, কিন্তু রাইবোজোম থাকে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। তো প্রোটিন সংশ্লেষণের জন্য সে কিন্তু থাকে, ঠিক আছে। মানে হচ্ছে প্রাককেন্দ্রিক কোষেও প্রোটিন সংশ্লেষণের প্রয়োজন আছে। তো এই কাজটা করেছে রাইবোজোম, ঠিক আছে। আর তারপরে যে সুকেন্দ্রিক কোষে কি, সুকেন্দ্রিক কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে, অর্থাৎ নিউক্লিয় বস্তু নিউক্লিয় মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত থাকবে। আর রাইবোজোম সকল অর্গানু এখানে, মানে সকল অঙ্গাণু থাকবে, উপস্থিত থাকে। মানে হচ্ছে এগুলোতে অনেক অ্যাডভান্স লেভেলের কাজকর্ম চলে কোষগুলোর মধ্যে। ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ জীবকোষ এই ধরনের হয়ে থাকে। আমরা জানি অলরেডি যে হচ্ছে আপনার যে যে চারটা রাজ্য হচ্ছে প্রাকৃতিক কোষের অন্তর্ভুক্ত, ঠিক আছে। সরি, প্রাকৃতিক না, সুকেন্দ্রিক কোষের অন্তর্ভুক্ত। যে চারটা রাজ্য আছে পরবর্তী মানে শেষে চারটা রাজ্য যেটা ছিল সেগুলো হচ্ছে সবগুলো সুকেন্দ্রিক কোষের অন্তর্ভুক্ত। তো কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো দেহকোষ আর একটা হলো জননকোষ। দেহকোষ বা সোমাটিক সেল, এটা হলো যে বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। মানে আমাদের দেহ গঠনে যে কোষ অংশগ্রহণ করে, আহ যে কোষের কাজ, মানে যে কোষ থাকে সেগুলো হলো দেহকোষ। মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। আমরা কোষ বিভাজন পরবর্তী চ্যাপ্টারে পড়বো, তখন আমরা ভালোভাবে জানতে পারবো। এবং দেহের বৃদ্ধি ঘটে, বিভিন্ন তন্তু এবং অঙ্গ প্রত্যঙ্গ দেহকোষে অংশগ্রহণ করে। আচ্ছা, দেহকোষের বিষয়টা দেখেন, এখানে একটু আলোচনা করি। মাইটোসিস পদ্ধতি একটু আমি একদম মানে মৌলিক একটা ধারণা দিই। মনে করেন এই একটা কোষ, এখানে হচ্ছে চারটা ধাপ হবে, চারটা ধাপের পরে আপনার হচ্ছে এই একটা কোষ থেকে কি হবে, দুইটা কোষ তৈরি হবে, ঠিক আছে। আবার কি হবে, আবার এটাতে মাইটোসিস হইলে আবার একটা থেকে দুইটা হবে, এটা তো আবার একটা থেকে দুইটা হবে, এভাবে চলতে থাকে, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল আকারে চলতে থাকে।
মানে আমাদের শরীর দেখেন, আমরা যখন আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের ওজন থাকে মনে করেন 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি এরকম থাকে ওজন, ঠিক আছে? তো এরকম এই যে 1-1.5 কেজি ওজন, মনে করেন 1.5 কেজি ছিলাম আমি ধরে নেন। 1.5 কেজি ওজনের মানুষটা, আমি বর্তমানে হচ্ছে আমি অনেক হেভি ওয়েট, আমি এখন 100+ কেজি ওজন কমানোর ট্রাই করতেছি। আচ্ছা, আমি 100+ কেজি, ঠিক আছে বর্তমানে। তো এখন 100+কেজিতে যে আসলাম, তো 1.5 কেজি থেকে 100 কেজি কেমনে হইলাম এটা? এটা হচ্ছে আমার তো হরমোনের বিভিন্ন ইস্যু তো আছেই। হরমোনের প্রভাবে হচ্ছে আমার দৈহিক বৃদ্ধি ঘটতেছে। দৈহিক বৃদ্ধিটা কি এমনি ঘটে যেতেছে? না, আসলে এমনি ঘটে না। এটার মধ্যে হচ্ছে ওই হরমোনের ইনফ্লুয়েন্সের কারণে আমার হচ্ছে মানে বডিতে তো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এইভাবে বৃদ্ধি ঘটবে। তো ওই বৃদ্ধিটা আপনার হচ্ছে কি বলে মানে আমার যে কোষগুলো আছে, মনে করেন যে এই যে 1.5 কেজি থাকা অবস্থা আমার কোষ ছিল, মনে করেন যে কথার কথা 1000 কোষ ছিল, অথবা 1500 কোষ ছিল, ঠিক আছে? এই 1500 কোষ, প্রত্যেকটা কোষ হচ্ছে মনে করেন একবার যখন ইয়া হবে, মাইটোসিস কোষ বিভাজিত হবে, তখন এটা কি হয়ে যাবে, যেহেতু দ্বিগুণ হবে, দ্বিগুণ হলে কি হবে, 3000 হয়ে যাবে এটা, ঠিক আছে? আরেকবার করে দ্বিতীয় ফেজে আমার তার ওজন 1.5 কেজি কত কেজি হয়ে যাবে 3 কেজি, ঠিক আছে? এরকম করে করে মনে করেন যে বাড়তে বাড়তে আমরা আজকে 100 কেজি হচ্ছে, ঠিক আছে? আর মাইটোসিস পদ্ধতি, এই যে দৈহিক বৃদ্ধি জনিত যে ইস্যুটা থাকে, এটা কিন্তু মাইটোসিস পদ্ধতিতে হয়, ঠিক আছে? আর সেকেন্ড ধাপে যেটা বলা হয়েছে জনন কোষ বা গ্যামেটিক সেল। এই জনন কোষ বা গ্যামেটিক সেলের এটা কাজ হচ্ছে আপনার শুধুমাত্র বংশবৃদ্ধির ক্ষেত্রে। এই যে যৌন প্রজননক্ষম ও জননক্ষম দেখা যায় যে এমন জীব জনন কোষ উৎপন্ন হয় মিউসিস পদ্ধতিতে। মিউসিস কোষ বিভাজন পদ্ধতিটা আলোচনা করবো আমরা সংক্ষেপে। আচ্ছা, মিউসিস পদ্ধতিতে জনন মাতৃকোষ বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। অপত্য জনন কোষ, ক্রোমোজোম সংখ্যা মাতৃ জনন কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে। পুং জনন স্ত্রী জনন কোষ মিলিত হয় নতুন জীবের দেহ গঠন করে থাকে এবং পুং ও স্ত্রী জনন কোষ মিলনের ফলে সৃষ্ট এই কোষটিকে জাইগোট বলে। আচ্ছা, জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে। এখানে কি বলছে? এখানে বলছে যে মানে আমাদের রিপ্রোডাকশনটা কিভাবে করে সেই জিনিসটা সম্পর্কে বেসিক্যালি এখানে বলে দিছে। আমাদের রিপ্রোডাকশন ঘটার আগে আমাদের আগে হচ্ছে মনে করেন গেমেট তৈরি হতে হবে, মানে গ্যামেট তৈরি হতে হবে। এই পুরুষ প্রাণীতে আপনার হচ্ছে আমাদের যে স্পার্ম সেল আছে, স্পার্ম সেল হচ্ছে হ্যাপ্লয়েড সেল। মানুষ হচ্ছে আমরা হচ্ছে ডিপ্লয়েড, এটাকে 2n দ্বারা প্রকাশ করি, ডিপ্লয়েড। কি বলে এটাকে? আমরা হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে? এটা যখন মিউসিস কোষ বিভাজন হয়, মিউসিস কোষ বিভাজন সম্পর্কে আগে আমরা একটু বলি। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে মাইটোসিস, ঠিক আছে? মিউসিস কি হয় দেখেন, মিউসিস কি হয় দেখেন, মিউসিস হচ্ছে আপনার একটা কোষ, এই কোষটা থেকে হচ্ছে আপনার এখান থেকে 4টা কোষ তৈরি হবে। এখানে স্টেপ আছে, এখানেও বেশ কয়েকটা স্টেপ আছে। এখানে যে যে ধাপে ধাপে হচ্ছে, এখানে অলমোস্ট সেম ধাপেই হয়, কিন্তু প্রসেসটা একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্ট হওয়ার কারণে এখান থেকে 4টা কোষ তৈরি হবে এবং এটা ছিল হচ্ছে আপনার ডিপ্লয়েড কোষ। এটার পরে তৈরি হবে এখানে হ্যাপ্লয়েড হবে, প্রত্যেকটা হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড কোষ হবে। এখানে হচ্ছে এটা ছিল ডিপ্লয়েড কোষ, কিন্তু এখানে প্রত্যেকটা ডিপ্লয়েডই থাকবে। এটা 2n, এটাও 2n, এটা এটা পরবর্তী এটা থেকে যেটা হবে, এটা কিন্তু আবার মাইটোসিস, ঠিক আছে? এটাও 2n হবে, কারণ এটা থেকে মানে সিস্টেম, এটা ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড কোষ তৈরি হওয়া, সেটা হলো মাইটোসিস। আর ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হওয়া, সেটা হলো মিওসিস, ঠিক আছে? এগুলো সব হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে? এই যে হ্যাঁ, তো আমরা বুঝলাম যে মিওসিস হচ্ছে আপনার একটা ডিপ্লয়েড কোষ থেকে আপনার হচ্ছে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। এই 4টা হ্যাপ্লয়েড কোষের মানে এগুলো হচ্ছে মানে যে হ্যাপ্লয়েড কোষগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে আমাদের গ্যামেট, ঠিক আছে? আমাদের পুরুষ প্রাণীতে পুং গ্যামেট তৈরি হয়। পুং গ্যামেট আমরা এটাকে বলি স্পার্ম, ঠিক আছে? তো হচ্ছে এটা থেকে হচ্ছে মনে করেন একটা এই যে একটা স্পার্ম তৈরি হইলো, ফিমেল ফিমেল বডিতে হচ্ছে আরেকটা মানে এটা হচ্ছে ওভাম বা ডিম তৈরি হবে, ঠিক আছে? এই ডিম আর স্পার্ম এই দুটা মিলিত হয়ে মানে হচ্ছে ওভাম এবং হচ্ছে স্পার্ম মিলিত হয়ে আপনার হচ্ছে যেই কোষটা তৈরি করবে, এটার নাম, এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ হবে, n+n, এটা মিলে হয়ে যাবে 2n হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলা হয় জাইগোট।
এটা পরবর্তীতে আরো বিভাজিত হয়ে আপনার বিভিন্ন কোষীয় ফেজ আছে এখানে। আপনার হচ্ছে কি বলে এটাকে, ওই যে ভ্রূণীয় বিভিন্ন স্তর সৃষ্টি, বিভিন্ন ধাপে ধাপে মাধ্যমে হচ্ছে মানুষ তৈরি হয়, পূর্ণাঙ্গ মানুষের মানে বাচ্চা বাচ্চা তৈরি হয়, মানে মানে বাচ্চার আকার ধারণ করে। ওইটা থেকে ধাপে ধাপে আর কি, মানে আমরা মানে বাচ্চা প্রসব হয়, তারপর হচ্ছে বাকি বিষয়গুলো আর কি আমাদের বড় হয়ে আস্তে আস্তে। কিন্তু এখানে অনেকগুলো ধাপ আছে আর কি, বুঝছেন? আপনার হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট দুইটা মিলিত হয়ে আপনার ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। ডিপ্লয়েড জাইগোট থেকে পরবর্তী আরো এখানে কিন্তু আপনার ডিপ্লয়েড জাইগোট যখন হয়ে যায়, এখান থেকে কিন্তু তারপর আর কোনো মিওসিস হয় না। মিওসিস জাস্ট একটা কাজই হয় আপনার গ্যামেট তৈরির জন্য। গ্যামেট তৈরির পরে আর মিওসিসের কোনো কাজ নাই। ঠিক আছে? গ্যামেট তৈরির পরে পরবর্তীতে এই জাইগোটটা বড় যে হবে, জাইগোটটা তো বড় হবে, তাই না? এটা তো টু এন জাস্ট একটু ছোট একটা, মানে একটা কোষ আকারে তো পড়ে থাকবে না। এটা তো হচ্ছে বহুকোষী, মানে কোটি কোটি কোষ যুক্ত একটা প্রাণী হবে। তো এটা কি হবে, কিভাবে হবে? এটা হচ্ছে মনে করেন আপনার, ধরে নেন এই অবস্থায় আছে। এটা হচ্ছে আপনার মিউসিসের মাধ্যমে এরকম ভাবে বড় হইতে থাকবে চারপাশে। বড় হইতে 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 মনে করেন যে আপনার বিভিন্ন শেপ নিবে এটা। একদিক দিয়ে মাথার অবস্থান হবে, একদিক দিয়ে হচ্ছে পায়ের অবস্থান হবে। এরকম হইতে হইতে মানুষের আকারটা ধারণ করে। ঠিক আছে? তো এইভাবে আর কি, এইভাবে আর কি আপনার হচ্ছে আহ জনন কোষ বা গ্যামেটিক সেলের উৎপত্তি হয়, এবং এভাবে কাজ করে এই জিনিসটা। ঠিক আছে? তো হচ্ছে আমরা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেলের স্ট্রাকচার বুঝতে পারলাম, জনন কোষ বা গ্যামেটিক সেলের বিষয়টা বুঝতে পারলাম। নেক্সট লেকচারে আমরা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ সম্পর্কে মানে এটা এই পার্টটা বেশ বড়। আমরা চেষ্টা করবো এটা সম্পর্কে সিম্পলি বোঝার জন্য, আপনারা যাতে পড়তে সহজ হয় সেজন্য সেভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সকলে।